ওই দিন আসলে মিটিংয়ে আমাদেরকে একদিন বা 2 দিন আগে জানানো হয়েছিল যে এরকম একটা মিটিং হবে, হেডেড বাই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তো তার কিন্তু আমন্ত্রণেই কিন্তু আমরা মিটিংয়ে আসি। মিটিংটা ছিল 12টায়, মিটিংটা শুরু হয় 1টায়। তো মিটিংয়ের শুরুতেই কিন্তু চেয়ারম্যান মহোদয় বলছে যে এই মিটিংটা আমরা অডিও রেকর্ড করব। হ্যাঁ, সো তাদের কাছে অডিও ক্লিপ আছে পুরোটা, মিটিংয়ে কি কি হয়েছিল। তো আমি একটু ব্রিফ করি। তো মিটিংটা যখন 1টায় শুরু হয়, 1টায় শুরু হওয়ার পরে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিপ্রায় ব্যক্ত করেন যে স্পেশালি আলোচনা হয়েছে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে। তো উনি ওনার বক্তব্য দেন এবং কিছু দিক নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি সকল ম্যাচ রেফারিদের মতামত জানতে চান। তো ম্যাচ রেফারিদের যখন মতামত জানতে চান, এক একজন এক এক রকম পরামর্শ তাকে দিয়েছেন সব কিছু। তো আমি তখন আমার মতামতের প্রেক্ষিতে বলেছি যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে এইগুলো আসলে কি কারণে ঘটছে, এটার গভীরতা আমাদের জানা প্রয়োজন। যে আপনি দেখবেন আমাদের ম্যাচ অফিসিয়াল যারা আছে, আম্পায়ার, ম্যাচ রেফারি, সবাই কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন এবং ডিসিশন মেকিং সহ সব কিছুতেই কিন্তু আমাদের অত্যন্ত সুন্দরভাবে এবং আমি বলবো সুচারুভাবে আম্পায়ার এবং ম্যাচ রেফারি সবাই দায়িত্ব পালন করছেন। তারপরেও কেন এই কথাগুলো হচ্ছে এবং ব্যাপক আকারে হচ্ছে। তো সেই বক্তব্যে আমি কিন্তু বলেছি যে গত 8-10 বছরে এই প্লেয়াররা কিন্তু বিভিন্ন টিমে খেলেন। বিভিন্ন টিমে খেলার পরে ওনারা কিন্তু দেখেছেন গত 8-10 বছরে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে কি পরিমাণ অনাচার হয়েছে। আমি এই শব্দটাও কিন্তু বলছি, কি পরিমাণ অনাচার হয়েছে। এগুলোর কারণে এই যে অনাচারগুলো আপনার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা নিজে দেখেছি, বিভিন্ন সময় আমরা বলেছি, এগুলোর কারণে ম্যাচ অফিসিয়ালরা অনেক সুন্দর সিদ্ধান্ত দেওয়ার পরেও তাদের প্রতি রেসপেক্টটা থাকছে না। একটা ম্যাচ কিন্তু পরিচালিত হয়, ডিসিশন মেকিং যেরকম ইম্পর্ট্যান্ট, প্লেয়ার রেসপেক্ট টু আম্পায়ার্স, অনুরূপভাবে আম্পায়ার রেসপেক্ট টু প্লেয়ার্স। সো ক্রিকেটারদের ভেতর হয়তোবা এরকম একটি ধারণা রয়েছে, যে ধারণার কারণে এই আস্থা এবং শ্রদ্ধার জায়গাটুকু নাই। সো এই সংকট কাটিয়ে উঠতে আমাদেরকে সময় লাগবে, আমি এভাবে বলেছি। তখন কিন্তু আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তার ওই অডিও রেকর্ডে আছে কি কারণে তারা বাধ্য হয়েছিলেন, সে কথাগুলাও উনি বলেছেন। পরবর্তীতে যখন আবার আরেকজন তারা তাদের মতামত দেন, শেষের দিকে আমি যখন আমার মতামত দিই যে আমাদের ম্যাচ রেফারিদের উচিত হবে যে আমরা যেন সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায় একই রকম প্রটোকলটা আমরা মেনটেন করি। আমি এই কথাটা এই অর্থে বলেছিলাম, আপনারা দেখবেন এই বিপিএল এর আগের বিপিএল এর সিলেটে রবি ভোপারাকে ম্যাচ টেম্পারিং অভিযোগে আমরা ম্যাচ রেফারি 3 ম্যাচ সাসপেন্ড করেছিল। পরবর্তীতে টেকনিক্যাল কমিটি পরের দিন সকালেই তার আবেদনের ভিত্তিতে টেকনিক্যাল কমিটি সেটা রিডিউস করে দেন এবং সে পরবর্তী ম্যাচটা খেলেন। সো ওইসব প্রেক্ষিতে সব কিছুই কিন্তু প্রসেসে গিয়েছে। সে অ্যাপিল করেছে, অ্যাপিল করতেই পারে, টেকনিক্যাল কমিটিও করতে পারে, বাট ওইসব অভিজ্ঞতা বিবেচনায় আমি বলেছি যে আমরা যেন একই রকম প্রোটোকল মেনটেন করি। যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে, একেবারে ক্লিয়ার। কিন্তু তখন আমি যখন প্রোটোকল মেনটেন করার কথা বলি, তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন, ওই দিন বলেনি। আমার বাবা মা সহ কথা বলেছেন, যেটা অডিও রেকর্ডে আছে। এইটা শোনার পরে আমি একটু উত্তেজিত হয়ে আমি রুম থেকে বের হয়ে যেতে চাই। আমি একটু পেছনে বসেছিলাম। আমি যখন বের হয়ে যাচ্ছি তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে এনে এই রুমের বাইরে নিয়ে যায়, নিচে যে আম্পায়ার্স কমিটির রুম আছে সেখানে বাইরে নিয়ে যায়, আমি চলে যাই। আমি কিন্তু আর কিছুই জানি না। তো আমি পরবর্তীতে আমি চিন্তা করেছি এটার বিরুদ্ধে আমার একটা লিখিত দেওয়া প্রয়োজন। সো আমি একটু সময় নিয়েছি প্রত্যেকটা কাজে, যে আমি দেখতে চাইছি যে আম্পায়ার্স কমিটির সভাপতি যেহেতু চেয়ারম্যান যেহেতু মিটিং দেখেছেন, উনি এই ব্যাপারে কি করেন। উনি গত 3 দিনে কিছুই করেননি। হ্যাঁ, তো আজকে আমি বোর্ড প্রেসিডেন্ট বরাবর, আজকে সকালে আমি বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমি চিঠি দিয়েছি, সব কিছু আমি উল্লেখ করে। এইটা হচ্ছে ফ্যাক্ট। এবং আমি এটাও বিভিন্নভাবে জানতে পারছি, আপনারা আমাকে জানেন আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, আজও বলছি, পূর্বেও বলেছি, আমি আজীবন আমি বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সততা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যে আমি আমার এন্টায়ার কেরিয়ার আমি এটার পেছনে সময় ব্যয় করেছি। আমি কিন্তু ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ কেউ কিন্তু নই। কাজেই আমি মিডিয়াতে কেন কথা বলি সেটাও কিন্তু কমিটির সবাই আলোচনা হয়েছে ওই দিন। আমি বলেছি যে আমি চুক্তিবদ্ধ নই, আমি সব কিছু ব্যাপারে আমি বলতে পারি। হ্যাঁ, এই ছিল আলোচনা।
তো আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য যারা ম্যাচ রেফারি ছিলেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের মিডিয়ার কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি এবং আমি কয়েকটা নিউজও দেখেছি ইতিমধ্যে যে কয়েকজন ম্যাচ রেফারি চিঠি দিয়েছেন। আমি বলতে চাই সম্পূর্ণ মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। তারা বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন নিউজে। আমি আমার এন্টায়ার কেরিয়ারে, হ্যাঁ আমি একটা আদর্শ বিলং করি। আপনি আমাদের ছাত্র জনতার যে বিপ্লবের আন্দোলন বলেন, আপনারা আমার অবস্থান ফেসবুক সহ সব জায়গায় দেখেছেন। আমি সব জায়গায় সক্রিয় ছিলাম। এর আগেও আমি আম্পায়ার্স ডিপার্টমেন্টে আমি ম্যাচ রেফারির কাজ করেছি। আমি কিন্তু জনাব চেয়ারম্যান মহোদয় তিনি প্লেয়ারদের গ্রুপে এই ব্যাপারে বিভিন্ন কিছু লিখেছেন, কেন রাজনৈতিক আমি বিভিন্ন সমাবেশে যাচ্ছি সরকার বিরোধী। সেই প্রেক্ষিতেই কিন্তু আমি রিজাইন দেই, যেটা জাতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে জিনিসটা উঠে আসে। সো আমার জিনিসগুলো একেবারেই কিন্তু স্বচ্ছতার সঙ্গে। যদি কেউ কাউকে প্রভাবিত করে কিছু বলে, 10 জনও যদি আমার বিরুদ্ধে বলে, আমি বলতে চাই অডিও ক্লিপ জনসমক্ষে প্রকাশ করা হোক। একজন আন্তর্জাতিক ম্যাচ রেফারি আমার পিতা মাতা সম্পর্কে যেই উক্তি করেছেন সেটা কতটুকু শোভন, আমি সেটা বোর্ড প্রেসিডেন্টের কাছে বিচার চেয়েছি। আমি আজকে চিঠি দিয়েছি। আমি আশা করি গণমাধ্যম অত্যন্ত ইতিবাচকভাবে যেটা সত্য, যেটা ন্যায়, এটাই আপনারা প্রকাশ করবেন। আরেকটু কথা বলে রাখি, আমি যেহেতু ক্রিকেট বোর্ডেরও একজন কাউন্সিলর, আপনারা দেখেছেন 5 তারিখের পরে আমরা কিন্তু অত্যন্ত ইতিবাচকভাবে ক্রিকেট বোর্ডের পাশে কিন্তু ছিলাম। অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, ক্রিকেট বোর্ডে কিন্তু একটা কিছু কিন্তু হয়নি। এবং আমরা এও দেখেছি ক্রিকেট বোর্ডের যে সকল পরিচালক পদত্যাগ করেছেন, এই পদত্যাগের জায়গাগুলোতে নিয়ম এবং গঠনতন্ত্রে উল্লেখ থাকা সত্ত্বেও তারা কোনো প্রকার, এই পরিচালনা বোর্ড কোনো প্রকার নির্বাচনের ব্যবস্থা করেনি। যে 10টার মতো পোস্ট খালি হয়েছে, তারা নিজেদের মধ্যে 15 বছর ছিলেন একজন এক কমিটির চেয়ারম্যান, তারা নিজেদের মধ্যে 3-4টা কমিটি করে ভাগাভাগি নিয়ে তারা ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। এক একজন কর্তা ব্যক্তি আম্পায়ারিং ডিপার্টমেন্টে যখন কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা মিডিয়ার সামনে বিভিন্নভাবে কথা বলছেন, একই মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থাকা সত্ত্বেও। সো আমাদের মনে হয় এই যে অনিয়ম অনাচারগুলো হচ্ছে, এই অনাচারের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি, আমি বলবো এবং আমি বলতেই থাকবো। বাংলাদেশ ক্রিকেটে আপনারা দেখেছেন যে দুর্নীতি দমন কমিশনের মতো অভিযান ঘটেছে। তাহলে এটা আমরা কিভাবে প্রতিপন্ন করতে পারি যা কোনো দিন ঘটেনি? আম্পায়ারিং নিয়ে আজকে কথা হচ্ছে, এই আম্পায়ারিং নিয়ে কি না হয়েছে যা গণমাধ্যম সহ সকল জায়গায় প্রকাশিত হয়েছে। একজন প্লেয়ার একেবারে 64 রান দিয়েছে, সেইটা নিয়ে ওই ছেলেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তো আমরা আর কি দাবি করব? নতুন পরিচালক নিয়েছেন, তার বিরুদ্ধে আমার সকল পরিচালকের বিরুদ্ধে আছে। সকল ফারুক আহমেদ এটা একা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নির্বাচন। কার কাছে আমি দিব তাহলে? না, এটা মোটেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়। বিং দ্য চেয়ার, আমি চেয়ারকে দিয়েছি, কোনো ব্যক্তিকে নয়। আর স্পষ্টভাবে বলি, ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরে আপনার প্রতিটি গণমাধ্যমে দেখবেন, সব কিছু দেখবেন। আমার কাছে মনে হয়েছে ফারুক আহমেদ এখন পর্যন্ত ব্যক্তি সততার পরিচয় উনি দিচ্ছেন, ব্যক্তি সততার পরিচয় উনি দিচ্ছেন এবং উনি কাজ করার চেষ্টা কিন্তু করছেন। আমি আগেও বলেছি, এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্থির পরিবেশ তৈরি হচ্ছে। এক একজন কিছু কাউন্সিলর, অনেকগুলো কাউন্সিলর আমরা দেখতে পাচ্ছি জিম্মি করে রাখা হচ্ছে। এগুলোকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। বর্তমানে যারা পরিচালনা পর্ষদে আছেন তারা পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করবার জন্য এবং যারা ক্রিকেট বোর্ডে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে মিডিয়া ট্রায়ালে নেওয়া হচ্ছে এবং পলিটিক্যাল ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলি, তাদেরকে মিডিয়া ট্রায়ালে দেওয়া হচ্ছে এবং ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আমার এন্টায়ার কেরিয়ার, আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। আমি গত 17 বছর যাবৎ আমি ওই জায়গায় বিলং করেছি। কেউ কোনো দিন ক্রিকেট বোর্ডে আপনারা কোনো দিন কেউ দেখতে পারবেন না। তারা বিভিন্ন মানুষকে তারা প্রভাবিত হয়ে, এবং তারা যারা জুলাই বিপ্লবে একটা ফেসবুকে স্ট্যাটাস দেন যেসব সংগঠকরা, পরিচালকরা যারা এই অপকর্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, তারাই এখন বিভিন্ন রাজনৈতিকভাবে আরও বেশি এখন স্ট্রং হচ্ছে।
বিভিন্নভাবে তারা, আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, সব কিছু যাচ্ছে, অথচ তারা গত 17 বছরে, হ্যাঁ, গণভবন, ক্রিকেট বোর্ড, ওইসব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সময় ছিলেন। এখন তারা অন্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কাজেই এইভাবে আমি একটু স্পষ্টভাবে বলি, পলিটিক্যাল ট্যাগ দিয়ে আমরা যারা সততা এবং ন্যায়ের পক্ষে কাজ করি এবং করছি, আমরা এটা আজীবনই করব, আমাদের এই সংগ্রামটা চলবে। সেখানে ওই মিটিংয়ে যা কিছু হয়েছে স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং আমি এটাও উল্লেখ করেছি, বারবার বলছি, এই মিটিংয়ের অডিও ক্লিপ আছে। আমার বিরুদ্ধে যদি 30 জন বলে, 40 জন বলে, অডিও ক্লিপটা প্রকাশ করে ফেলুক। অডিও ক্লিপ যদি প্রকাশ করা হয়, আমি স্পষ্টভাবে বলি, আমাদের ম্যাচ রেফারি কিন্তু অনেক ভালো কাজ করেন, তারপরেও তো আমাদের সংকট কিন্তু অনেক রয়েছে। ম্যাচ রেফারি আপনি দেখবেন অনেক সিনিয়র প্লেয়াররা যারা রিনাউন, তারা আসতেছেন না। ওরা যতদিন পর্যন্ত এই জায়গাটাতে না আসবে, এই সেক্টরটার কিন্তু উন্নতি হবে না। কাজেই আমি চাই অডিও ক্লিপটা প্রকাশ করুক, অডিও ক্লিপে সব কিছু আছে। আমার চিঠিতে নিয়ামুর রশিদ রাহুল যেরকম আমার সঙ্গে উচ্ছৃঙ্খল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, হ্যাঁ, আমি সেটাই বলেছি। দাদা, আপনি বললেন অডিও ক্লিপের কথা, এটা কি আপনাদের যখন মিটিং হয়, যে কোনো আম্পায়ার কমিটির সঙ্গে আপনাদের যে মিটিং হয়, প্রত্যেকটা মিটিং এ কি অডিও রেকর্ড না করা হয়? না, তাহলে ওই কি দিন কারণে ওই দিন রেকর্ড আমাদের উদ্দেশ্যগুলো বুঝতে হবে। আমি বলি, আমি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, হ্যাঁ, আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। এই জায়গায় কিন্তু ইলেকশন হয়েছিল, ইলেকশন নিয়েও অনেক ভ্রান্তি আছে, সীমাবদ্ধতা আমাদের ছিল, হ্যাঁ, কিন্তু আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। এই মাঠেই যখন কয়েকজন সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটার 30-40-45 জন, হ্যাঁ, তারা নতুন কমিটি দেখতে চায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। এখানেও কিন্তু এই যে পরিচালকরা, আমি সব কিছু অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, পরিচালকরা কিছু প্লেয়ারকে সরাসরি তারা প্রশ্রয় দিয়েছেন এই কাজগুলো করবার জন্যে। তখন থেকে তারা আমার বিরুদ্ধে, যেহেতু আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি একই স্ট্যান্ডে আছি, আমার কোনো ডুয়েল স্ট্যান্ড নাই। আমি সত্যের বিরুদ্ধে কথা বলতেছি, যেটা ন্যায়, আমি ন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। এ কারণেই আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখেন, সব কিছু দেখেন, আমি এই জায়গায় আমার দৃঢ় অবস্থান। আজকে যে বাংলাদেশ ক্রিকেটটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, টেস্ট স্ট্যাটাস পাইছি 2000 সালে, আজকে 25 সাল, 2 যুগের বেশি হয়ে গেছি। আমরা তো এই জিম্বাবুয়ের সঙ্গেই খেলতেছি, রাইট? এখনও আমরা শঙ্কায় থাকি। এই 20-25 বছর যাবত তো তারাই ছিলেন। ফারুক আহমেদ তো আমাদের সম্মানিত সভাপতি, মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস হয়েছে দায়িত্ব নিয়েছেন। সো আপনারা সব কিছু দেখেন, আপনারা আম্পায়ার্স ডিপার্টমেন্ট দেখেন, সিলেকশন পলিসি কী ছিল আপনারা দেখেন, নীতি নির্ধারণী পর্যায়ে কী ছিল দেখেন, গঠনতন্ত্র নিয়ে কি করা হয়েছে, এজিএম সহ এজিএমের বক্তব্য দেখেন, সব কিছু আপনারা পর্যালোচনা করেন। আমি এজিএমেও পর্যন্ত সক্রিয় ছিলাম এজিএমের মিটিংগুলোতে। যখন কেউ কথা বলতে পারতো না, আমি কিন্তু তখন কথা বলেছি। আপনারা জানেন, এই যে মিরপুরের স্টেডিয়ামটাতে, আপনারা অনেকে নতুনরা অনেক কিছু জানবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এখানে তো রাজনৈতিক অনেক প্রোগ্রাম হয়েছে এই স্টেডিয়ামে গত 10-15 বছর। আজকে এই স্টেডিয়ামটা যে হয়েছে, আমাদের জন্য ছিল ঢাকা স্টেডিয়াম, ক্রিকেট এবং ফুটবল মিলিত হইতো, আর এটা ছিল ফুটবলের জন্য। জনাব আরাফাত রহমান তকু যখন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও কিন্তু এই স্টেডিয়ামটা নেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু তার যে ক্রিকেট বোর্ডের যে অবদান, আমি কিন্তু শুরু থেকেই বলছি এগুলো। আজকে আমি রাজনৈতিক কোনো কিছু বলতে চাই না। তার সম্পর্কে তো এতদিন যারা পরিচালক ছিলেন, কেউ তো একটা কিছু বলে নাই। আমরা তো অনেক প্রোগ্রাম ব্যক্তিগতভাবে করছি ক্রিকেট বোর্ডের বাইরে। আমরা আমাদের আদর্শিক জায়গায় একটা বিলং করি, ওই জায়গায় আমার একজন ক্রিকেটার হিসেবে সাবেক সংগঠকদের স্মরণে আমি কিছু করতে যাওয়ার জায়গা থেকে আমি চেষ্টা করছি। বাট আজকে আমাদেরই কিন্তু ব্লেম দিয়ে, হ্যাঁ, ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে তারা। না না, একেবারেই না, সামগ্রিক প্রিমিয়ার ডিভিশন নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, যেহেতু রেকর্ড করা হয়েছিল এটা প্রথম, তো আপনার কাছে কি মনে হয় কোনো ইন্টেনশন ছিল ওই রেকর্ডের? আমার কাছে বর্তমান সময়ে মনে হচ্ছে, হ্যাঁ, তাদের খুব একটা ইন্টেনশন ছিল। আর আমার এগ্রেসিভনেস নিয়ে মনে হয় ওই চিঠিতে বলা হয়েছে। আমার এগ্রেসিভনেস যতটুকু ছিল, আমি মিটিংয়ের সময় আমার রিঙ্গারটা অফ ছিল, কিন্তু আমার বাসা থেকে আমার পারিবারিক একটা খুব জরুরি ফোন আসছিল। তখন আমি আস্তে করে কথা বলতেছিলাম, তখন চেয়ারম্যান সাহেব একটু করে আমাকে বলছে যে, দেবো, এটা মিটিং চলতেছে, তুমি এইভাবে কথা বলতেছ, বাইরে গিয়ে কথা বলো। পরে আমি বাইরে যাই, বাইরে গিয়ে আমি কথাটা শেষ করি, যেহেতু আমার পারিবারিক প্রয়োজনটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এরপরেই কিন্তু উনি বলতেছিল যে আমরা এই মিটিং রেকর্ডিং করব। এখন কি কারণে আমি জানি না, ক্রিকেট বোর্ডে কোনো মিটিং রেকর্ড হয় কিনা,
শুধুমাত্র AGM রেকর্ডিং হয়। ক্রিকেট বোর্ডের এই মিটিংয়ে অডিও ক্লিপ থাকে কিনা জানি না, কিন্তু এই মিটিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অডিও ক্লিপ ছিল। আমি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার যেন কাটাকাটি না হয়, একবার শেষ পর্যন্ত অডিও ক্লিপ যেহেতু ছিল, আমি আজকে সকালেও ফোন দিয়েছি আম্পায়ার্স বিভাগের যে ইনচার্জ ম্যানেজার ছিলেন তার কাছে, আমি বলছি আমাকে অডিও ক্লিপটা দেওয়া যায় কিনা। উনি বলছে আমার চেয়ারম্যানের পারমিশন লাগবে। হ্যাঁ, এখনো আমাকে কিন্তু জানায় নাই। হ্যাঁ, সো আমি চাই কোনো প্রকার, এখন তো অনেক প্রযুক্তি আছে, হ্যাঁ AI অনেক কিছু আছে, আমি চাই সুনির্দিষ্ট যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল মিনিট, ওইটার রেকর্ডিংটা থাকলে আপনারা সব কিছু স্পষ্টভাবে দেখতে পাবেন। আমার কাছে খুব খারাপ লাগছে, রাহুল আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসঙ্গে দীর্ঘদিন খেলেছি, আমার দূরত্বটা আমার কাছে মনে হয় সে আমার কথাগুলোকে ইতিবাচকভাবে নিতে পারে নাই, হয়তোবা সে মানসিকভাবেও চাপে থাকতে পারে। নইলে আমি এই কথাটা বলার পর সে যেভাবে রিয়েক্টটা করেছে, আমি আমার এন্টায়ার ক্রিকেট ক্যারিয়ারে আমি ক্লাবে কাজ করতে গিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছি। আপনি তো প্রোটোকলের কথা বলছিলেন দাদা, সেটা কি ওই যে তামিমদের ইস্যু ধরে ওই এখন আমরা কিন্তু কোনো কেউই পার্টিকুলার নাম মেনশন করে নাই। একটা কথা বলি, একজন ম্যাচ রেফারি জানতে চেয়েছিলেন যে তামিম ইকবালদের ঘটনা যেই ম্যাচে ঘটে বিকেএসপি 3 মাঠে, আমি সেই ম্যাচের ম্যাচ রেফারি ছিলাম। হ্যাঁ, আমাকেও কোনো ইন্ডিকেট করা হয়নি ওই ম্যাচ রেফারি প্রশ্ন করেছেন যে একজন ম্যাচ রেফারি হ্যাঁ মাঠ ছেড়ে যেতে পারেন কিনা, এটা নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তো আমি আমার যৌক্তিক কারণ সহ, অন্যরাও জিনিসটা অনুধাবন করছেন যে না আমার ভূমিকাটা অত্যন্ত ইতিবাচক ছিল। হ্যাঁ, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি প্লেয়ারদের অভিভাবক হিসেবে, ম্যাচ রেফারি যেহেতু প্লেয়ারদের অভিভাবক, সেই হিসেবে আমি আমার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটি আগে, প্লেয়ার সেফটি সিকিউরিটি। আমি যখন আকাশে হেলিকপ্টার দেখেছি, আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারের কাছে যাওয়াটা আমার নৈতিক দায়িত্ব, যেহেতু সে বিকেএসপির মাঠের বাইরে, বিকেএসপির কম্পাউন্ডের ভিতরেই ছিলেন। হ্যাঁ, আমি যখন যাই, আমরা কেউ কিন্তু জানতাম না অবস্থাটা এত যাওয়ার পর যখন আমরা এই অবস্থাটা দেখি, তখন কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়ে হসপিটালে যাই এবং ওই জায়গাটাতে বিলং করি, এবং পরবর্তী কাজগুলো আপনারা জানেন আমার কি কি ভূমিকা পালন করতে হয়েছিল। তো এটা নিয়েও একজন ম্যাচ রেফারি ইতিবাচকভাবে জানতে চেয়েছিলেন। থ্যাংক ইউ।